আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের আজকের দ্বিতীয় দিন, আমরা আমাদের লেকচার সিরিজের 3 নম্বর লেকচার। তো আমরা আজকে গত সেশনে যেখানে ছেড়ে আসছিলাম সেখান থেকে শুরু করব, এবং গত সেশনের শেষ পার্টে ছিল আমাদের মুসলিমুন চার্ট, সেটাই আমরা আজকে আবার রিভিউ করে এটার উপরে সলিড আমাদের দখল নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ চার্ট, যে জিনিসটা আমরা আলোচনা করছিলাম। এখন ইতিপূর্বে যে বিষয়গুলো আমরা আমাদের এর মধ্যে আলোচিত হয়ে গেছে, সেটার মধ্যে আমরা দেখার চেষ্টা করছিলাম যে আরবি শব্দ, 3 ধরনের শব্দ, সেগুলোকে কিভাবে আমরা বাংলায় আমাদের বাংলা ট্রান্সলেশনের মধ্যে সেগুলোকে কিভাবে আমরা চিনতে পারি, সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আমরা শুরু করেছিলাম। বেসিক্যালি নেক্সট ডেতে আমরা সেই সব অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আমাদের রিভিউ সেশন হবে, তখন একবারে আমরা সেটা দেখার চেষ্টা করব। প্রথমে যে জিনিসটা দেখার চেষ্টা করব গত নেক্সট সেশনে, সেটা হলো আমরা একটা বাংলা টেক্সট নিব। সেটা বেসিক্যালি আমাদের যে সিলেবাস, আমরা সূরা ইউসুফের ট্রান্সলেশনটা নিব। নেওয়ার পরে সেখানে আমরা দেখার চেষ্টা করব বিভিন্ন আয়াতগুলোতে বাংলা অনুবাদে কোন শব্দগুলো ইসম, কোন শব্দগুলো ফেল, কোন শব্দগুলো হরফ। এটা একটা এক্সারসাইজ। দেন আমরা চেষ্টা করব যে সেখানে ইসম যেগুলো পাবো, সেই ইসমগুলোকে আমরা কোনটা রাফা, কোনটা নসব, কোনটা জার, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে একেবারে ইসম, ফেল, হরফের আরবি ভার্সনের আগে আমরা বাংলা ভার্সনে, বাংলার টেক্সটের মধ্যে, বাংলা একটা লেখার মধ্যে, ও মানে রচনার মধ্যে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। যার ফলশ্রুতিতে যেটা হবে, আমাদের ভুলে যাওয়া গ্রামারের বিষয়গুলো, এবং আমরা যে সামনে আরবি গ্রামার ডিল করতে যাব, সেখানে অর্থগত জায়গা থেকে কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তখন যেহেতু বাংলা ভাষাটা আমরা বুঝি, আরবি ভাষাটা আমরা বুঝি না, অতএব আরবি ভাষায় ঢোকার আগে বাংলা ভাষায় অ্যারাবিক গ্রামারটা কিভাবে কাজ করে, সেটা যদি আমরা রেফারেন্স হিসাবে নেই, সেভাবে যদি স্টাডি প্রসেসটা নেই, এটা খুব এফেক্টিভ। সেটা আমি এক্সপিরিয়েন্স করছি, এবং আমি এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। এবং এই ক্যারিকুলামের একটা, এই বাইয়ানা ক্যারিকুলামের একটা গুরুত্বপূর্ণ স্টার্ট আপ হচ্ছে এটা, যেটা অনেকের কাছে অনেক বিষয় ক্লিয়ার করে দেয়। বেসিক্যালি আমাদের গন্তব্য কোন দিকে আমরা যাচ্ছি, আমাদের গন্তব্যটা কি, সেটা বুঝতে খুব আমাদেরকে ইজি করে। পাশাপাশি আমাদের ভুলে যাওয়া গ্রামারের কনসেপ্টগুলো আমরা নিতে পারি। তো অনুবাদ থেকে আমরা মিনিংফুল ওয়েতে আমরা বুঝতেছি না কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ। পাশাপাশি ইসম যখন স্টাডি করতেছি, তখন ইসমের মধ্যে আমাদের প্রথম 4টা প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। সে 4টা প্রপার্টি ছিল কি? আমাদের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। যে কোনো একটা ইসম দেখার সাথে সাথে আমাদেরকে বলতে পারতে হবে এটার স্ট্যাটাসটা কি, মানে কারকটা কি, এটা কি কর্তৃকারক নাকি কর্মকারক না সম্বন্ধকারক। সেকেন্ড হচ্ছিল আমাদের বলতে পারতে হবে এটার জেন্ডার কি। আমরা জানি যে আরবিতে জেন্ডার হচ্ছে 2টা, একটা হচ্ছে ম্যাসকুলিন, একটা হচ্ছে ফ্যামিনিন, পুরুষবাচক অথবা স্ত্রীবাচক শব্দ হবে, এখানে ক্লিবলিঙ্গ নাই। তারপর হচ্ছে বচন কোনটা, বচন হচ্ছে 3টা, এক বচন, দ্বিবচন, বহু বচন, 3টা বচন। এবং শেষটা হচ্ছিল টাইপ, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, সেটা আমরা দেখব ইনশাল্লাহ। তো 4টা প্রপার্টির মধ্যে, ইসমের 4টা প্রপার্টির মধ্যে আমরা এখন ডিল করতেছি প্রথম প্রপার্টিটা, সেটা হচ্ছে স্ট্যাটাস, মানে কারক, কেস ইংরেজিতে। যারা বাংলা এবং ইংরেজি গ্রামার রিকল করতে পারেন, সেটাকে আমরা গত সেশনে দেখার চেষ্টা করছিলাম যে স্ট্যাটাসের ক্ষেত্রে 3 ধরনের স্ট্যাটাস হয়: কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক। সেটাকে যদি আরবিতে টার্মে নিয়ে আসেন, সেটাকে আমরা বলি রাফা, নাসব, জার। তাহলে রাফা, নাসব, জার কী হতে পারে, সেটা আমরা বাংলা বাক্যের মধ্যে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম। সেটার বেশ কিছু এক্সাম্পল আমাদের টেক্সটের মধ্যে আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আমরা ইনশাল্লাহ নেক্সট প্র্যাকটিস সেশনে আমরা এটা মূলত এই টেক্সটগুলো আমরা রিভিউ করব, যার ফলে আমাদের পুরো বিষয়টার উপরে দখল চলে আসবে ইনশাল্লাহ। তো সেখানকার আলোচনার ধারাবাহিকতায় গত সেশনে আমরা মুসলিমুন চার্ট নিয়ে বেসিক্যালি আলোচনা করছিলাম। সেটা এভাবে আসছিল, কিভাবে স্ট্যাটাস বলবো। তো স্ট্যাটাস বলতে গেলে স্ট্যাটাসের মধ্যে এন্ডিংটা ইম্পর্টেন্ট। প্রতিটা ইসমের, ইভেন কি আরবি প্রতিটা শব্দের শেষের বর্ণের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে এখানে আমরা সেটি জিনিসটা দেখার চেষ্টা করছি। একটা মডেল ছক, মুসলিমুন ছক,
একটা শব্দ হচ্ছে মুসলিম শব্দ, একটা হতে পারে আরবি শব্দ, সেটা আমরা জানি মুসলিম শব্দের অর্থ কি, যে সমর্পণ করে আল্লাহর ইচ্ছায়, তাহলে মুসলিম। সেই মুসলিম শব্দটাকে আমরা এটার এক বচন, দ্বিবচন, বহুবচন, তারপরে স্ত্রীবাচক, পুরুষবাচক দুইটা আলাদা করা, তারপরে তিনটা স্ট্যাটাস রাফা নাসব জার কীভাবে হতে পারে সেটার একটা মডেল আমরা এখানে লেআউট করলাম। তো সেই মডেলটা আমাদের আছে এখানে, সেটা গত সেশনে আমরা বলছিলাম এটা মুখস্থ করতে হবে। এটাকে আমরা আরেকটু অ্যানালিটিক্যালি আজকে দেখবো, এটার উপর একটু স্টাডি করব। তো এই ছকটা আমি যেভাবে স্ক্রিনে, আমাদের আলহামদুলিল্লাহ কম্পিউটার স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে আজকে, এইভাবে এই ছকটাকে আপনার মাথায় নিয়ে নিতে হবে। দ্যাট মিনস আপনার চোখ বন্ধ করলে যাতে ছকটা দেখতে পারেন, এটাকে ম্যাট্রিক্স আমরা বলি, যারা অঙ্ক করছেন, অঙ্কের এক্সপিরিয়েন্স আছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনার দুইটা অ্যাক্সিস থাকে, একটা অ্যাক্সিসে এখানে হচ্ছিল বচন, আরেকটা অ্যাক্সিসে হচ্ছিল কারক, এবং বচন এবং কারকের ভিত্তিতে এক একটা শব্দ জেনারেট হচ্ছে, এবং সেই জন্য একটা পুরুষবাচকের জন্য একটা ছক, স্ত্রীবাচকের জন্য একটা ছক, এভাবে তিনটা ভ্যারিয়েবল আমরা বলি। তিনটা ভ্যারিয়েবলের মাধ্যমে এখানে শব্দগুলো জেনারেট হচ্ছে। অতএব আমরা এই ম্যাট্রিক্সটাকে মাথায় নিতে হবে, মুখস্থ করতে হবে, এবং এটাকে আপনাকে এটা বুঝতে হবে। এবং এই ছকের মধ্যে এরকম স্টাইলের যে কোনো শব্দ যদি হয়, আমরা রিভার্স অর্ডারে বলতে পারি এই শব্দের তিনটা প্রপার্টি আমরা বলে দিতে পারি। যেমন মুসলিমুনের মতো যদি কোনো শব্দ পান, সেটার তিনটা প্রপার্টি হচ্ছিল কি, এটা পুরুষবাচক, এক বচন, কর্তৃকারক মানে রাফা। মুসলিমুনের মুসলিমানি, এটা যদি দেখেন শেষে আলিফ নুন জের যদি থাকে, এটা হচ্ছিল পুরুষবাচক দ্বিবচন রাফা। মুসলিমুনা, এটা হচ্ছিল পুরুষবাচক বহুবচন রাফা। মুসলিমান, এটা যদি দুইটা জবর পান, সেটা হচ্ছিল কি আপনার পুরুষবাচক এক বচন নসব। তারপর হচ্ছে মুসলিম মাইনে, এটা যদি পান, এটা হচ্ছিল পুরুষবাচক দ্বিবচন আপনার নসব। তারপরে মুসলিমিনা, এই মুসলিমিনা যদি পান সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা হচ্ছিল বহুবচন এবং আপনার পুরুষবাচক এবং কর্মকারক বা নসব যেটা বলবেন। আচ্ছা, এখানে অনেকের কাছে কারক বিষয়টা আমরা ভুলে গেছি, সেই জিনিসটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম যে তিনটা রকম চেহারা হতে পারে, একটা ইসমের তিনটা চেহারা আসতে পারে। যেমন একটা সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছিল আমি, আমার, আমাকে, যেটা গত সেশনে আমরা আলোচনা করছিলাম। যে তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা শব্দ তিনভাবে ব্যবহার হয়, বাক্যে তার কি রোল হয়, তার রোলটা যদি কর্তা হয়, সে যদি কাজ করে তার চেহারাটা একরকম হবে, যদি তার উপরে কাজ করা হয় তার চেহারাটা একরকম হবে, সে যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করে তার চেহারাটা আরেক রকম হবে। এটাই বেসিক্যালি কারক বা কেস। আমরা একেবারে যারা ভুলে গেছি সেক্ষেত্রে আমরা এর আগে গত ক্লাসে একটা সেশন করছিলাম, সেখানে দেখাচ্ছিলাম যে একটা বাক্যের মধ্যে কোনটা কর্তৃকারক, কোনটা কর্মকারক, কোনটা সম্বন্ধকারক, মিনিং বুঝে। তো এটা আমরা যারা এখনও ক্লিয়ার হয় না, আমরা প্র্যাকটিস সেশন নেক্সট ক্লাসে যখন করবো ইনশাল্লাহ এটা আবার ক্লিয়ার করে ফেলবো। তো আমাদের তিনটা প্রপার্টির মধ্যে বেসিক্যালি এভাবে এই ছক অনুযায়ী আপনি তিনটা বলে দিতে পারতেছেন। ঠিক একইভাবে আপনার স্ত্রীবাচকের ক্ষেত্রে একই রকম ছক আছে। তো এটাকে আমরা একটু লিখে আমরা করার চেষ্টা করবি যাতে আমাদের শব্দের জেনারেশনটা আমাদের কাছে ইজি হয়। সেজন্য ধরেন আমাদের এখানে হোয়াইট বোর্ডে আমরা চলে আসি, হোয়াইট বোর্ডে এসে আমরা আমাদের কাজটা করার চেষ্টা করি। সেক্ষেত্রে ধরেন প্রথম শব্দটা আমাদের এখানে অ্যারাবিক চুজ করা আছে। আপনারা চেষ্টা করবেন, যাদের কম্পিউটারের দক্ষতা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন কম্পিউটার ইউজ করে লিখতে। যারা হাতে লেখার ক্যাপাসিটি আছে তারা হাতে লিখবেন। আমরা লেখে লেখে কাজগুলো করলে আপনার আমার জন্য জিনিসটা ইজি হবে ইনশাআল্লাহ। যেমন এখানে আমরা মুসলিমুন এইটা হচ্ছে আমাদের শব্দ। আচ্ছা, এখানে একটা প্রথমে আস্তে আস্তে আমি একটা একটা করে ব্রেক করি, কেন অনেকগুলো লেসেন আজকে, অনেকগুলো কাজ আছে এই একটা চার্টের উপরেই, সেটা আমরা কতটুকু ব্রেকআউট করতে পারি সেটা দেখেন। মুসলিমুন শব্দটা, এখন এই শব্দটাকে আমরা তাজবিদের নিয়ম অনুযায়ী যদি আপনি বলেন তাহলে আপনি কি বলবেন, এটা যখন উচ্চারণ করবেন এই ডাবল জবর যেটা থাকতেছে এটাকে কিন্তু জজম হিসাবে আপনি উচ্চারণ করবেন, তাই না? যেমন আমি এটা যদি দাঁড়ায় যাই তাহলে এখানে আমরা বলবো মুসলিম, সরি এটাকে আমরা বলবো মুসলিম, ঠিক আছে? এটাকেও মুসলিম বলবো, এটাকেও আমরা মুসলিম বলবো, সরি
মুসলিম, মুসলিমুন, এটাকে মুসলিম যখন আপনার দাঁড়ায় যাবেন এটার উপর বেসিক্যালি সবগুলো হচ্ছে মুসলিম, মুসলিম, এটাও মুসলিম, এটাও মুসলিম। বেসিক্যালি আপনি এখানে একটা জজম দিয়ে উচ্চারণ করেন। শুধুমাত্র একটা কেসে ডিফারেন্ট, সেটা হচ্ছে যদি এখানে দুইটা জবর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি মুসলিমা, ঠিক আছে, এইভাবে। কিন্তু আমরা যখন যেভাবে উচ্চারণ করি, কিন্তু চেহারাটা আমাদেরকে যখনই আরবি লেখার মধ্যে চেহারাটা আমাদের মাথায় ভাসতে হবে, সেটা আরেকটা লম্বা আলোচনা। বেসিক্যালি এন্ডিংটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এতটুকু মনে রাখি যে যখনই আপনার মুসলিম আসতেছে, মুসলিমুন আসতেছে, বেসিক্যালি এটা যদিও আমরা দাঁড়ায় গেলে এটাকে আমরা উচ্চারণ করি মুসলিম, আমরা কিন্তু এটাকে মুসলিমুন হিসাবে আমাদের প্র্যাকটিসের জন্য আমরা বলবো, ঠিক আছে, মুসলিমুন। এখন এই মুসলিমুন শব্দটাকে যদি কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে দেখেন, দ্বিবচন যখন হচ্ছে তখন খেয়াল করেন, মুসলিমুন শব্দটাকে আমরা চেঞ্জ করবো। তাহলে বেসিক্যালি এখানে এই শব্দটা মূল শব্দ হচ্ছিল, মূল বর্ণ হচ্ছে মিম, সিন, লাম, মিম। এটা 3ও হতে পারে, 4ও হতে পারে, 5 হতে পারে। আপনার যে কোনো শব্দের ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে হবে যে কয় শব্দের এটা যায় ঠেকতেছে। এখানে 3 শব্দের আছে মুসলিমুন, ঠিক আছে। মুসলিমুনের 4টা শব্দ, শেষ শব্দটা হচ্ছিল মিম। তাহলে এখানে মুসলিমুন যদি হয়, আচ্ছা আমাদের এখানে একটু ডিফিকাল্ট হচ্ছে, একটু ইজি করে নিন। মুসলিমুন শব্দের পরে এরপরে যদি যেটা আমি দ্বিবচন করতে হলে কি করতেছি দেখেন, শেষের যে বর্ণটা থাকতেছে, সমস্যা হচ্ছে এখানে মিমটার উপরে, মিমের উপরে জবর দিচ্ছি, একটা জবর দিব, দিয়ে তারপরে মাদ দিব, তারপরে নুন জের দিব। তাহলে দেখেন মুসলিমুন, এটাকে দ্বিবচন করতেছি কি মুসলিমানি। তাহলে এটা একটা এন্ডিং এটার সাথে যুক্ত হচ্ছে, এটাকে আমাকে যুক্ত করতে হচ্ছে। তারপর যদি আমি এটাকে বহুবচন করতে যাই তখন হচ্ছে মুসলিমুনা, মুসলিমুন। তাহলে মুসলিমুন, মুসলিম, মুসলিমানে, মুসলিমুনা, এই 3টা শব্দ আমরা জেনারেট করলাম। এটা যদি আপনি বুঝেন তাহলে এখন দেখা যাচ্ছে যে মূল শব্দ হচ্ছে মুসলিমুন। এই মুসলিমুন শব্দটাকে আপনি মুসলিমানে, এখানে দুইটা, শেষের দুইটাকে আপনি, এটা এডিশন হচ্ছে, এটাকে আমরা কালার করে দিচ্ছি আমাদের ইয়েতে, এটা হচ্ছে অ্যাড করলে এই জিনিসটা হয়ে যাচ্ছে। আপনি আলিফটা এবং নুনের উপরে ইয়ে হলে এটা হচ্ছে, তারপরে উনা, এটাকে যদি হয় এটা হয়ে যাচ্ছে। এরপর আসেন, এটা যদি আমরা, এটা হচ্ছে রাফা স্ট্যাটাসের 3টা শব্দ, এটাকে যদি আপনি রাফা স্ট্যাটাস থেকে এটাকে নসব করতে যান, চেঞ্জগুলো কি হচ্ছে, রাফার থেকে নসব করবেন যখন, তখন এখানে 2টা জবর দিতে হবে। জবরের জন্য একটা হেল্পার আলিফ রাখবেন, এটা সবসময় মনে রাখবেন। 2টা জবর হলে এটাকে একটা হেল্পার আলিফ থাকবে, এটার কোনো ইমপ্লিকেশন নেই। যখন এখানে দ্বিবচন হচ্ছে, এখানে আনে আছে, এখানে হয়ে যাবে মুসলি মাইনে, এখানে একটা ইয়া আসবে, জজম আসবে, নুনের নিচে জের আসবে। এটা আমরা বলছি ইয়া জবর নুনের নিচে যে আইনে, এটা একটা এডিশন হচ্ছে। জবরের উপরে ইয়ার উপরে জজম হলে এটাকে লিন ইয়া বলি আমরা তাজবিদের নিয়ম অনুযায়ী। তারপরে এখানে যখন আপনার এটা বহুবচন হচ্ছে তখন হচ্ছিল ইয়া আসবে, ওয়া যাবে, ইয়া আসবে, মিমের উপরে জবর হয়ে যাবে, জবর হয়ে ইয়া আসবে, জজম আসবে, নুনের উপর জবর আসবে।
মুসলি, সরি মুসলি, এটা হবে মিনা, জের মুসলি ইয়ার সাথে মিলে মুসলিমিনা। তাহলে এখানে আমরা নসব ফর্মটা পেলাম, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমিনা। এখানের মধ্যে ডিফারেন্স হচ্ছিল, এখানে মিমের নিচে জের ইয়া, এখানে ইয়ামাত, এখানে হচ্ছিল লিন ইয়া, এখানে নুনে জের, এখানে নুনে জবর। এই হলো ডিফারেন্স। এরপর এটাকে যদি আপনি ইয়েতে নিয়ে যান, জার ফর্মে নিয়ে যান, তাহলে ন্যাচারালি এখানে কি হচ্ছিল, এখানে দুইটা জের হবে, মুসলিমিন, মুসলিমাইনে, মুসলিমিনা একই থাকবে। দ্যাট মিনস দ্বিবচন এবং বহুবচনের নসব জারে একই ফর্ম। এইভাবে এই কনস্ট্রাকশনটা হচ্ছে। এই কনস্ট্রাকশনটা হওয়ার পরে এখন এটাকে যদি আপনি স্ত্রীবাচক বানাতে চান, তাহলে এটা কি হবে? স্ত্রীবাচকের টেবিলটা আমরা দেখি প্র্যাকটিক্যালি কি হচ্ছে। স্ত্রীবাচকের টেবিলটা যদি আনি, পুরুষবাচকের শব্দকে যদি স্ত্রীবাচক করতে হয়, সেটার টেকনিকটা হচ্ছিল মিমের উপরে জবর দিতে হবে, তারপর একটা গোলতা ইম্পোর্ট করতে হবে। গোলটার উপর দুইটা পেশ হলে এটা, তাহলে জবর এটা পুরুষবাচক থেকে স্ত্রীবাচকে গেল, মুসলিমাতুন। এখন এই মুসলিমাতুন যখন চলে আসলো, এই শব্দটাই বেসিক্যালি চলে আসবে কোথায়? যখন নসব হবে মুসলিমাতান, দুটা জবর হলো মুসলিমাতান। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, যখন গোলতার পরে দুইটা জবর দিলেন, কোনো এক্সট্রা আলিফ দিলেন না। তাহলে নিয়মটা হচ্ছে এরকম, দুইটা জবর যদি দেন, দুইটা জবরের পরে যদি দুইটা জবর যদি গোলতা অথবা হামজার উপরে পড়ে, তাহলে এক্সট্রা আলিফের দরকার হবে না। এটা বাদে বাকি যা কিছু লেটার আছে সবগুলো যদি পরে কি হবে, দুইটা জবর দিতে হবে। এটা হচ্ছে একটা তাজবিদের নিয়ম অনুযায়ী আসে সেটা। এবার আসেন আমরা মুসলিমিন, মুসলিমাতুন, মুসলিমাতান বললাম, তারপর মুসলিমা তিন এলে দুইটা জের। এখন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, দ্বিবচনে কি হবে? এখানে এই যে গোলটা তা আছে সেটা এখানে চলে আসবে, এখানে একটা এক্সট্রা তা যুক্ত হবে, মুসলিমাতানে। এখানে মুসলিমা তাইনে, এটাও মুসলিমা তাইনে, ঠিক আছে, মুসলিমা তাইনে। মানে এই তার এফেক্টটাই দ্বিবচনে চলে আসে। কিন্তু যখনই আপনার বহু বচন আসতেছে, তখন নতুন কনস্ট্রাকশন সে নিচ্ছে। তখন সে নিচ্ছিল মুসলিমাতুন, এই কম্বিনেশনটা নিচ্ছে। ঠিক একইভাবে সে এখানে নিবে মুসলিমাতিন, এবং নসব জার যেহেতু একই, এখানে প্রিন্সিপাল অনুযায়ী সেখানে হচ্ছিল মুসলিমাতিন, এই মুসলিমাতিন। এইভাবে কনস্ট্রাকশনটা হয়ে গেল। তাহলে পুরুষবাচক মেকানিক্যালি আপনি দেখলেন, স্ত্রীবাচক শব্দগুলো তৈরি হয়ে গেল এইভাবে। তা লেখে করলে আপনার একবার লিখলে 10 বার পড়ার সমান আপনি কনফিডেন্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ, তাই না? তারপরে মুখস্থ করা হচ্ছিল মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই স্টাইলে, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। কত ফাস্ট বলতে পারেন তসবির মতো, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপর ঠিক একেবারে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন। তাহলে এই দুইটা চার্ট আমরা দেখলাম। এখন এখান থেকে আমরা এখন অ্যানালাইসিস করব কিভাবে আমরা স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ কোনো একটা শব্দের ক্ষেত্রে বলবো, সেটাই চার্টটাকে কিভাবে ব্যবহার করব। তার আগে কুইক একটা কনসেপ্ট আমরা বলে নিচ্ছি, সেটাকে আপনারা আমাদের টেক্সট বুকে দেখবেন, ভারী ভার্সেস হালকা একটা কনসেপ্ট, হেভি ভার্সেস লাইট একটা কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটা হচ্ছে এরকম যে, আপনি খেয়াল করে দেখেন এখানে আমাদের কয়টা শব্দ হলো, 9টা 18টা শব্দ হলো, ঠিক আছে? এই 9টা 18টা শব্দের মধ্যে দেখেন সবগুলোর শেষে একটা নুনের উচ্চারণ আছে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমা, মুসলিমানি, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা,
মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এখানে একজন প্রশ্ন করছেন মুসলিমা, মুসলিমান এখানে কেন একটা জবর হলো? এটা একটা নিয়ম, এটার কোনো ব্যবহার নাই। এটা অনেকে অনেকভাবে এক্সপ্লেন করে, আপনি জাস্ট এতটুকু মনে রাখেন, যখনই দুইটা জবর বসতেছে, যে কোনো ইসমের শেষে দুইটা জবর যদি বসে, সাথে সাথে একটা হেল্পার আলিফ থাকবে, ঠিক আছে? আর দুইটা জবর কোনো কারণে যদি চলে যায়, একটা জবর হয়ে যায়, হেল্পার আলিফ চলে যাবে। এখানে রুলসটা হচ্ছিল, দুইটা এক্সেপশন আছে, যদি গোলতা অথবা হামজা থাকে সেক্ষেত্রে দুইটা আলিফটা আসবে না। এটা জাস্ট একটা নর্মাল নিয়ম, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ, জাস্ট একটা নিয়ম আপনি মাথায় রাখেন। এটা বোঝার দরকার নেই এটা কেন, এটা অন্য বিষয়, এটা আমাদের সাথে রিলেভেন্ট না, তো আমরা এটা নিয়ে এত করবো না। তো আমরা এই দুইটা চার্টের মধ্যে যে জিনিসটা এখন বোঝার চেষ্টা করতেছি, সবগুলো শেষে একটা নুন আছে। যেমন আইদার নুনটা আছে লুকায়িত নুন বলি আমরা, সেটা হচ্ছে তানবিনের মধ্যে একটা লুকায়িত নুন আছে, আর অথবা পরিষ্কার কনসপিকুয়াস ওয়েতে একটা পরিষ্কার দেখা যাচ্ছে একটা নুন আছে। তো এই নুন আলা ভার্সনটাকে হেভি ভার্সন বলা হয়। মানে এটাকে যেহেতু সবগুলো শেষে নুন আছে, এটাকে হেভি ভার্সন বলা হয়। এটা হচ্ছিল একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে ট্রেডিশনাল অ্যারাবিক গ্রামারের অনেক কিছু কাভার করে ফেলা হচ্ছে। যখন আপনি ট্রেডিশনাল গ্রামারটা বুঝবেন, কোনো সময় পড়বেন, তখন দেখবেন যে এই একটা টেকনিকের মাধ্যমে অনেক প্রবলেম একসাথে সলভ হয়ে যাচ্ছে। আমরা আপাতত ওগুলো বলবো না, আমরা খালি আপাতত একটা কনসেপ্ট বলছি, সেটা হচ্ছে মুসলিমুন চার্টের প্রথম হ্যান্ডেলিং হচ্ছিল কি, এগুলো সবগুলো শেষে নুন আছে, কোনোটা লুকায়িত আছে, কোনোটা প্রকাশ্যে নুন আছে। আমরা হেভি লাইট ভার্সনের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী আমরা এই নুন আলা ভার্সনটাকে হেভি ভার্সন বলছি, আর এটাকে যদি লাইট করতে হয় নুনগুলো সব সরায় ফেলবো, তখন এটা হয়ে যাবে লাইট ভার্সন। তাহলে সেই লাইট ভার্সন হেভি ভার্সনের আমরা ডেমনস্ট্রেশনটা দেখি। এখানে আমরা জেনারেট করলাম হচ্ছিল, এটা হচ্ছিল আমাদের কি ভার্সন, এটা হচ্ছিল আমাদের হেভি ভার্সন। হেভি ভার্সনটা আমরা এখানে রেখে দিলাম, এটার একটা ইউজ আছে আমরা দেখব। এখন আমি এটাকে আপনার জন্য লাইট ভার্সন করে দিই। লাইট ভার্সন যদি করতে হয়, তাহলে লাইটটা কিভাবে করি দেখেন। এখানে দুইটা পেশ আছে, আমি এই দুইটা পেশকে কি করব, একটা পেশ করে দেব। মুসলিম মু, ঠিক আছে? এখন দেখেন আমি যখন এখানে লাইট করতেছি, আমি এটা একটা যখন জবর দিব, তখন আমার আলিফটা থাকবে না, চলে যাবে। যখনই দুইটা জবর ছিল তখন আলিফটা আসছে, একটা জবর হলে আলিফ চলে যাবে। এবার আসে মুসলিম মিন, যেটা হয় মুসলিমি। এখানে যখন মুসলিমানে আমি বলছি নুন সরে যাবে, নুন সরবে মুসলিমা। এবার আসেন, এটা হচ্ছে কি মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি, ঠিক আছে? তাহলে লাইট ভার্সনটা আমরা দেখলাম, হেভি থেকে লাইট হলো, এটাও আপনি মুখস্থ করে ফেলবেন, মাথার মধ্যে এটাও ঘুরবে। মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। আমি একটু এক্সট্রা টান দিচ্ছি রিকগনাইজ করার জন্য যে এটার পিছনে নুন ছিল নাই, একটা মাদ আছে, ঠিক আছে? জাস্ট এটা আপনার টেকনিকটা মনে রাখার জন্য যে এটা এখানে আসলে কি ঘটনা ঘটতেছে। তো এখানে তাহলে আমরা এটাকে লাইট ভার্সন করে দিচ্ছি। তাহলে এখানে খেয়াল করেন, দ্বিবচন রাফার ক্ষেত্রে মুসলিমা আলিফ দ্বারাই আছে। সাধারণত এই এক বচন নসবের ক্ষেত্রে দেখেন মুসলিমা, এটা হচ্ছে মুসলিমা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এটা দ্বিবচন রাফা লাইট হয়ে গেছে, এটা হচ্ছিল এক বচন নসব। এই দুইটা প্রায় আমাদেরকে কনফিউজ করবে। যদি জবরের পরে একটা মাদ দাঁড়ায় থাকে, এভাবে এই স্ট্রাকচার যদি চেহারা হয়, এটা দ্বিবচন রাফা লাইট ভার্সন। আর এখানে জবর হচ্ছে, এটা হচ্ছে নর্মাল নসব ফল, ঠিক আছে? তাহলে এটাও আরেকটা বিষয়। এবার স্ত্রীবাচক শব্দটাকে, টেবিলটাকে আমরা লাইট করি। লাইট করলে আপনি দেখবেন এখানে মুসলিমু, মুসলিমু, মুসলিমা, মুসলিমি, এখানে নুন চলে যাবে। মুসলিমাতা,
মুসলিমা তাই, মুসলিমা তাই, এখানে আসলো মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। ঠিক আছে? এই তাহলে আমরা ইসমকে এই মুসলিমুন চারটাকে আমি কি করলাম, মুসলিমুন চারটাকে আমি একটা হেভি ভার্সন পেলাম, একটা লাইট ভার্সন পেলাম। এই দুইটা ভার্সন আমার মুখস্থ করে ফেলতে হবে এবং এটার কনস্ট্রাকশন দেখে হোক যেভাবে হোক মুখস্থ করতে হবে এবং খেয়াল করতে হবে কি ঘটতে যাচ্ছে শেষে, হেভি ভার্সনে কি আছে, লাইট ভার্সনে আসে কি আছে। তাহলে এত কিছু এক্সারসাইজের পিছনে আমার কারণ হচ্ছিল আমরা এই মুসলিমুন চার্টকে ব্যবহার করে বেসিক্যালি আমরা একটা ইসমের স্ট্যাটাস ডায়াগনোসিস করব। আমাদের এই ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা একটা হচ্ছিল আমাদের বেসিক একটা ফর্মুলা। সেক্ষেত্রে এখন অবজারভেশনগুলো একটা একটা করে খেয়াল করুন। আমাদের বেসিক রুল হচ্ছিল স্ট্যাটাস বলার ক্ষেত্রে, কারক বলার ক্ষেত্রে আপনার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং আপনি একটা ইসমের চেহারা দেখে সাথে সাথে বলে দিতে পারবেন এটা রাফা নাকি নসব অথবা জার। সেটা বলার কুইক টেকনিকটা হচ্ছিল কি, যদি পেশ দেখেন রাফা, পেশ শব্দটা কিন্তু আরবিক শব্দ না, পেশটা হচ্ছিল আদার দেন আরবিক, এটা হতে পারে উর্দু শব্দ, এটা হতে ফার্সি শব্দ হতে পারে, আমাদের এখানে চলে আসছে উর্দু ফার্সি থেকে। আরবিতে পেশ হচ্ছিল দাম্মা, জবর হচ্ছে ফাতাহ, জের হচ্ছে কাসরা। এই তিনটা আরবরা বলে। আমাদের এখানে যদিও আরবি ভাষা শিখতেছি, আমাদের এখানে মিক্স আপ হচ্ছে অন্য কিছু থেকে, অতএব আমাদের অভ্যাস হয়ে গেছে, সেটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তবুও চেষ্টা করব দুইটা ভার্সন যাতে আমাদের মাথায় থাকে, দাম্মা কাসরা ফাত্তা, ফাতা ফাতা কাসরা দাম্মা যেভাবে বলে, যদিও পেশ জবর জের আমরা জানি সেটাও চলবে। তাহলে যদি আপনি কোনো লেটার কোনো ইসমের শেষে যদি পেশ দেখেন তাহলে এটার স্ট্যাটাস হচ্ছে রাফা। কেন আমরা অর্থ না বুঝে একটা ইসমের স্ট্যাটাস বলছি, তাই না? বাংলায় কিন্তু বুঝে বলছি, আর আরবিতে আমরা শিখতেছি না বুঝে, কেন না বুঝেই শেখাটা দিয়ে আমরা শুরু করছি। অতএব আমরা সেই প্রসেসেই যাচ্ছি গ্র্যাজুয়ালি, পরে আমরা মিনিং বোঝার আলাদা প্রসেস আছে সেটা শিখব। তাহলে মুসলিমুন শব্দ শেষে দুইটা পেশ অথবা একটা পেশ থাকলেই এটা রাফা। যেমন দেখেন হেভি চার্টে কি দুইটা পেশ আছে, লাইট চার্টে কয়টা পেশ আছে, লাইট চার্টে একটা পেশ আছে। যদি দুইটা পেশ অথবা একটা পেশ থাকে তাহলে এটা হলো রাফা। দুইটা জবর অথবা একটা জবর থাকলে নসব, দুইটা জের অথবা একটা জের থাকলে জার। এটা হচ্ছে জেনারেল রুল। এখন এই জেনারেল রুলটাকে আমরা দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছি না। এবার বুঝেন কনফ্লিক্টটা। জেনারেল রুল হচ্ছিল পেশ হলে রাফা, জবর হলে নসব, জের হলে জার, একদম সহজ নিয়ম। এখন এই নিয়মটা আমরা দ্বিবচন এবং বহুবচনের ইসমের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। যেমন ধরেন মুসলিমানি, এখানে জের নিচে, তারপরে নুনের নিচে জের, আমরা বলতেছি এটা হচ্ছে রাফা। মুসলিমুনা, এখানে নুনের উপর জবর আছে, এটাকে বলতেছি রাফা। কিন্তু বেসিক এই ফর্মুলা অনুযায়ী যেটা সাধারণ নিয়ম, সেই হিসাবে কি আসার কথা, মুসলিমান এর নুনের উপর জের আছে, এটা জার, মুসলিমুনা এটার নুনের উপর জবর আছে, এটা হচ্ছে রাফা, নসব হওয়ার কথা। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন। এখন কনফ্লিক্টটা আপনাকে বুঝতে হবে পরিষ্কারভাবে, তারপরে যে কথাটা বলছি সেটা আপনার জন্য ক্লিয়ার হবে। আবার রিপিট করছি যে জেনারেল রুল হচ্ছিল পেশ হলে রাফা, জবর হলে নসব, জের হলে জার। এখন দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই নিয়মটা অনুসরণ করা যাচ্ছে না। এখানে জের নিয়ে রাফা হচ্ছে, জের নিয়ে নসব হচ্ছে, জের নিয়ে জার হচ্ছে, আবার জবর নিয়ে রাফা হচ্ছে, জবর নিয়ে নসব হচ্ছে, জবর নিয়ে জার হচ্ছে। তাহলে এই প্রবলেমটার সলিউশন কি? তখন যে ফর্মুলাটা এখানে করা হলো, এই 9টা শব্দ বা 9 দুগুণে 18টা শব্দকে দুইটা ভাগে ভাগ করা হলো। যারা পেশ হলে রাফা, জবর হলে নসব, জের হলে জার এই ফর্মুলা মানবে, তাদেরকে আমরা নামকরণ করতেছি এই গ্রুপটাকে এন্ডিং সাউন্ড। তাদের সাউন্ড গ্রুপটার নাম কি? এন্ডিং সাউন্ড। তারা আওয়াজ করে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, টুন টুন আওয়াজ করে। সেজন্য আমরা তাদেরকে একটা নাম দিয়েছি, তারা হচ্ছিল কি এন্ডিং সাউন্ড। বাংলা কঠিন বাংলা আছে, শেষাংশের আওয়াজ আপনাকে ট্রান্সলেট করতে পারেন। তো এন্ডিং সাউন্ডটা আমাদের ইংরেজিটা বাংলায় অনেক বেশি ইজি।
আমরা প্রচুর ইংরেজি ভাষা ইউজ করি। তো এই গ্রুপটাকে আমরা বলছি এন্ডিং সাউন্ড। আর বাকি যে দ্বিবচন এবং বহুবচনের যে শব্দগুলো আছে এদেরকে আমরা বলছি এন্ডিং কম্বিনেশন। কম্বিনেশন এই জন্য বলছি, শেষের দুইটা বর্ণ নিয়ে তারা একটা কম্বিনেশন তৈরি করে, যেটা হচ্ছে ইউনিক। ইউনিক মানে হচ্ছিল একেবারে স্বতন্ত্র। যেমন ধরেন মুসলিম, মিম, সিন, লাম, মিম, এটা হচ্ছে রুট মূল লেটার। এই শব্দটা, এই লেটারের সাথে আলিফ, মাদ এবং নুনের উপর জের, এই কম্বিনেশনটা যদি কোনো একটা ইসমের শেষে থাকে তাকে আমরা দ্বিবচন রাফা বলতে পারি। দ্বিবচন পুরুষবাচক রাফা বলতে, যেহেতু এটা মুসলিম উচ্চার, তাহলে এটাকে আমরা কম্বিনেশন বলতেছি। আলিফ, মাদ, নুনের নিচের জের, এটা যদি কোনো ইসমের পিছনে লাগে, এটা হচ্ছে 1 নম্বর কম্বিনেশন, দ্বিবচন রাফার কম্বিনেশন। এবার দেখেন মুসলিমুনা, ওয়ার উপর জজম, নুনের উপর জবর, এটা যদি থাকে এটা হচ্ছে বহুবচন রাফা পুরুষবাচক, ওয়ানুন এন্ডিং। তারপর দেখেন যখন দ্বিবচন নসব অথবা জার হচ্ছে, দ্বিবচন নসব জারের একই রকম চেহারা, কেননা আপনি তখন বলবেন কিভাবে বুঝবো কোনটা নসব কোনটা জ্বর, যদি চেহারা একরকম হয়ে যায়। সেটার আনসারটা হচ্ছিল যে আমরা সময় মতো সেই টেকনিকটাও শিখবো ইনশাল্লাহ, যে আপনি ডেফিনেটলি বলে দিতে পারেন এ হচ্ছে নসব, এ হচ্ছে জার, সেই আলোচনাটা আসবে। কিন্তু আমরা এতটুকু জানি দুইজনের চেহারা একই। এখানেও দেখেন ইয়ার উপর জজম, নুনের নিচে জের, এটা যদি হয় তাহলে সে হয়ে যাচ্ছে দ্বিবচন নসব অথবা জার। আরেকটা কম্বিনেশন পেলেন। এবার দেখেন মুসলিমুনা পাইলেন, এবার দেখেন মুসলিমিনা, ইয়ার উপর জজম, নুনের উপর জবর। তাহলে দেখা যাচ্ছে আপনি এখানে যদি আমরা যদি এটাকে মার্ক করতে পারি, এটাকে যদি আমরা মার্ক করতে পারি এতটুকু পর্যন্ত, এটা আলিফটাকে যদি নিতে পারি, তাহলে এটা একটা কম্বিনেশন। এটা একটা কম্বিনেশন, ওয়ানুন, ইয়ানুন, এর কম্বিনেশনগুলো আছে। তাহলে এরকম যদি আসেন, আমাদের এবার মুসলিম চার্টে আমরা সরাসরি চলে আসি, তাহলে বুঝবেন আমরা এখানে মার্ক করে দিছি এভাবে। তাহলে দেখা যাচ্ছে আনে একটা কম্বিনেশন, ওয়ানুন একটা কম্বিনেশন, এখানে ইয়া নুনজের একটা কম্বিনেশন, ইয়া নুন জবর একটা কম্বিনেশন। তাহলে এই 4টা কম্বিনেশন দিয়ে আমরা দ্বিবচন এবং বহুবচনের শব্দগুলোকে আলাদা করতে পারবো। ঠিক একইভাবে স্ত্রীবাচক যদি চার্টে আপনি যান, এক বচনের ক্ষেত্রে এখানে টুনটুন আওয়াজ করতেছে, এটা হচ্ছে এন্ডিং সাউন্ড, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, এগুলো হচ্ছে এন্ডিং সাউন্ড শব্দ। আর দ্বিবচন বহুবচনে এন্ডিং কম্বিনেশন, এখানে যে দ্বিবচন মহিলা স্ত্রীবাচক রাফার জন্য হচ্ছে কি তানে, তাইনে, তাইনে, আতুন, আতিন, আতিন, এইভাবে আপনি কম্বিনেশন। তাহলে কম্বিনেশন এই 4 থেকে কম্বিনেশন পাওয়া যাচ্ছে বেসিক্যালি পুরুষবাচকের ক্ষেত্রে 4টা কম্বিনেশন, স্ত্রীবাচকের ক্ষেত্রে 4টা কম্বিনেশন। এই 8টা কম্বিনেশন যদি আপনার মাথায় থাকে, আমাদের ফর্মুলা হচ্ছিল কোনো একটা ইসমের শেষে আমরা কম্বিনেশন দেখব, যদি কম্বিনেশন খুঁজে পাই তাহলে মুসলিম চার্টের সাথে মিলায় আমরা বলে দিতে পারবো সেটা 3টা প্রপার্টি। আর যদি কম্বিনেশন না পাই, তখন আমরা যদি পেশ পাই তাহলে রাফা, জবর পালে নসব, জের পালে যা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই কনফ্লিক্টটাকে আমরা রিজলভ করতেছি এইভাবে, সমাধান করতেছি এইভাবে, যে দ্বিবচন এবং বহুবচনের জন্য আমরা এন্ডিং কম্বিনেশন সেট করে নিলাম। ঠিক আছে, দ্বিবচনের জন্য রাফার জন্য আনে, আর বহুবচনের জন্য দ্বিবচনের জন্য নসব জারের জন্য আইনে, ইয়ার উপর জজম, নুনের নিচে জের। আর বহুবচনের জন্য ওয়ার উপর জজম, নুনের উপর জবর, এখানে ইয়ার উপর জজম, নুনের উপর জ্বর, যে জবর, এটা পুরুষবাচকের ক্ষেত্রে। স্ত্রীবাচকের ক্ষেত্রে তানে, তাইনে, আর চোখে আতুন, আতিন। এই 8টা কম্বিনেশন যদি কোনো ইসমের শেষে পান, তাহলে আমরা এই চার্ট অনুযায়ী বলে দিতে পারবো এটা 3টা প্রপার্টি। আর এই কম্বিনেশনের 8টা যদি একটাও না পাওয়া যায়, তখন আমরা যদি পেশ হয় বলে দিব রাফা, জবর হবে নসব, জের হলে যার। এই হচ্ছিল কনফ্লিক্টটা রিজলিউশনের উপায়। এখন এখানে যেমন আমরা হেভি চার্টের ক্ষেত্রে 4টা 8টা পেলাম। এবার ধরেন আমাদের লাইট চার্ট যদি আপনি আসেন, লাইট চার্টের ক্ষেত্রে আপনি 4টা 8টা কম্বিনেশন এখানে পাবেন। ঠিক আছে, লাইট চার্টের ক্ষেত্রে কম্বিনেশন দেখেন, এখানে মুসলিমু, মুসলিমা, মুসলিমু, ঠিক আছে, মুসলিমা, মুসলিমি, এখানে মুসলিমাই, মুসলিমি, এটা মুসলিমাই, মুসলিমি। এখানেও দেখেন শেষে কম্বিনেশন, যদি আলিফ মাত থাকে দ্বিবচন রাফা, যদি ওয়ার উপর জজম থাকে এটা ছিল বহুবচন রাফা,
তারপর ওয়ার উপর জজম দিয়ে তার উপরে যদি আগের লেটারে যদি জবর থাকে এটা দ্বিবচন নসব জার, যদি ইয়ার উপরে জজম আগের লেটারের উপরে জের থাকে এটা হচ্ছিল বহুবচন নসব জার। তারপর এখানে দেখেন তারপরে আলিফ থাকলে সেটা হচ্ছে দ্বিবচন রাফা, তাই দ্বিবচন নসব জার। এখানে হচ্ছে কি আতু বহুবচন রাফা, আতি বহুবচন নসব জার। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে আটটা কম্বিনেশনকে যদি আমরা পকেটে নিতে পারি, আটটা মনে রাখতে পারি, পাশাপাশি এখানে পুরুষবাচক যে চারটা আছে সেখানে যদি আটটা কম্বিনেশনকে আমরা মাথায় রাখতে পারি, তাহলে আটটা কম্বিনেশন দেখে আমরা দ্বিবচন হেভি অথবা লাইট দুইটা ভার্সনে আমরা চিনে ফেলতে পারবো। ঠিক আছে, এটা যদি কম্বিনেশনটা না মিলে তারপর সেক্ষেত্রে আমরা বাকি থিওরিটা অ্যাপ্লাই করবো, মানে দুইটা কনফ্লিক্টিং সিচুয়েশনকে আমরা রিজলভ করবো। সেটা এক্সারসাইজ যখন করবো আমরা তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সেই জিনিসটা আমরা দেখবো ইনশাল্লাহ। যেমন ধরেন এখানে আমাদের এক্সারসাইজ একটা আছে, আমাদের এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে ধরেন আমাদের এক্সারসাইজ নাম্বার একটা আমরা দেখি। যেমন ধরেন এখানে একটা এক্সারসাইজ আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে শব্দগুলোকে দেখে বলবো এগুলোকে এন্ডিং সাউন্ড না কম্বিনেশন। যদি আমরা এখানে আমাদের সাথে যদি একটু কুইকলি আমরা এক্সারসাইজটা করে ফেলি। প্রথমে দেখেন আন্নাসু, শেষেরটা আমরা মানে কোনো কিছু দেখবো না, শেষের বর্ণটা খালি খেয়াল করবো। আন্নাসু, এই শেষের বর্ণটা মানে সিনের উপর পেশ আছে। তাহলে সিনের উপর যদি পেশ থাকে আমাদের কম্বিনেশনগুলো আপনি চার্টগুলো দেখে মনে করেন ওখানে কি কি ছিল। ওখানে আপনি দেখেন যদি দ্বিবচন, প্রথমে কম্বিনেশন খুঁজবো, আটটা কম্বিনেশন ছিল কি আলিফ নুনের উপর জবর, এটা না। তারপর ছিল কি ওয়া নুনের উপর জবর, এটাও না। তারপর হচ্ছিল ইয়ার উপর জজম নুনের উপর জের, না। ইয়ার উপর জজম নুনের উপর জবর, না। তাহলে দ্বিবচনের পুরুষবাচকের একটা কম্বিনেশনও মিলল না। স্ত্রীবাচকের ক্ষেত্রে আছে কি তানি তাইনি, ঠিক আছে, আতুন আতু। তাহলে আপনার কম্বিনেশনগুলো যদি খেয়াল করেন, এবার আরেকটু সামারি শর্টকাট ওয়ে আমরা এখানে শিখি। শর্টকাট ওয়েতে যদি আপনি একটু কুইকলি অবজারভেশন করেন, আপনি হেভি চার্টের ক্ষেত্রে কম্বিনেশন দেখবেন কি হেভির মধ্যে সবগুলো কম্বিনেশনের শেষে নুন আছে পুরুষবাচকের ক্ষেত্রে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে কি আছে, দ্বিবচনের ক্ষেত্রে নুন আছে, আর বহুবচনের ক্ষেত্রে কি আছে, তা আছে। তাহলে যে কোনো ইসমের লেজের মধ্যে যদি আপনি নুন দেখেন অথবা খোলা তা দেখেন, দাঁড়ায় যেতে হবে, দাঁড়ায় যেয়ে মুসলিম চার্ট মিলে দেখতে হবে এটার কম্বিনেশনের সাথে মিলে কিনা। শর্টকাট হয়ে গেল না আরো। যদি কোনো একটা ইসমের শেষে নুন অথবা তা দেখেন, খোলা তা দেখেন, আপনি দাঁড়ায় চেক করবেন এটা এটার সাথে মিলে কিনা। এটা হলো একটা থিওরি। সেকেন্ড থিওরি হচ্ছিল এই দুইটার বাইরে নুন এবং খোলা তা। এরপরে যখন আপনি লাইট ছকের মধ্যে যাবেন তখন লাইট ছকের মধ্যে আপনি দেখবেন ওয়ার উপরে জজম, ইয়ার উপরে জজম। ইয়ার উপরে জজম আলা কয়টা শব্দ আছে দেখেন, স্ত্রীবাচকের আছে, পুরুষবাচকের আছে। ইয়ার উপরে জজম, ওয়ার উপরে জজম, আলিফ মাদ অথবা খোলাতা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যদি সামারি করে নিয়ে আসি কম্বিনেশনগুলো খোঁজার জন্য, সেক্ষেত্রে আপনার সামারিটা হলো কি, যদি কোনো ইসমের শেষে নুন থাকতে পারে, খোলাতা থাকতে পারে, অথবা ওয়ার উপর জজম, আলিফ মাদ অথবা ইয়ার উপর জজম থাকে, তাহলে আমরা চার্ট থেকে মিলাই নেব সে তার কোনো কম্বিনেশন মিলে কিনা। এবার এই থিওরি নিয়ে যদি আপনি আসেন, আমাদের এই ছোট্ট এক্সারসাইজ যেটা আমরা এখানে স্ক্রিনে দেখাচ্ছি, এগুলো সবগুলো আমরা ইনশাল্লাহ মঙ্গলবারে করব। আপনাদেরকে আমি পাঠিয়ে দেব ইমেইলে, আপনারা নিজে নিজে চেষ্টা করবেন, মঙ্গলবারে আমরা একসাথে করব জিনিসটা। দেখেন আন নাসু, সিনের উপরে কি আছে, পেশ আছে। তাহলে আমাদের এখানে সিন আছে, সিনের উপরে পেশ আছে, এখানে কি নাই, নুন নাই, খোলাতা নাই, তারপর ওয়ার উপরে জজম না, ইয়ার উপরে জজম না, আলিফ মাদ না, অতএব এটা কম্বিনেশন না, এটা হচ্ছিল সাউন্ড। এখানে শেষাংশের জায়গায় আমরা এস লিখব, যেহেতু পেশ আছে সেজন্য রাফা। এরপর আসেন এটা কি মা কিসি না, দেখেন নুনের উপর জবর, সাথে সাথে আমাকে চেক করে দেখতে হবে এটা মুসলিম চাষের কার সাথে মিলে, তখন দেখবেন যে এটা মুসলিমিনার সাথে মিলে। সিনের সার নিচে জের, ইয়া নুন, এখানে মা কি সি না, তাহলে মা কি সিনার মধ্যে দেখা যাচ্ছে এটা ইন্ডিং কম্বিনেশন, মুসলিমিনার মতো শব্দ। তাহলে মুসলিমিনার মতো শব্দ হলে এটা নসব হতে পারে, জার হতে পারে। এখানে আল্লাহু শব্দটা আছে, শেষে আছে হার উপর জবর, নুনও নাই, গোলতা নাই,
ওয়ার উপরে জজম নাই, ইয়ার উপরে জজম নাই, আলিফ নাই, অতএব এটা কোনোভাবে কম্বিনেশন হবে না, অতএব এটা হচ্ছে সাউন্ড। সাউন্ড হলে জবর হলে নসব। তারপরটা দেখেন 10 নম্বরে কি আল বাহরাইনে, আল বাহরাইনের মধ্যে দেখেন নুন আছে, সাথে সাথে কেয়ারফুল হয়ে যেতে হবে। নুন আছে, তাহলে আপনি কি করবেন, মিলায় দেখেন, এটা হচ্ছে মুসলিমাইনে, দ্বিবচন, নসব জার, মিলে যাবে। তারপর দেখেন এটা কি আছে, হুবান, এখানে দেখেন বার উপর 2টা জবর আছে, 2টা জবর থাকা মানে হচ্ছিল বা আমাদের কম্বিনেশনে পড়ে না, সাউন্ড, তাহলে সাউন্ড হলে এটা জবর আছে যেহেতু নসব। আল আর দি, দোয়াদ আছে, নুনও নাই, তাও নাই, কোনো ওয়ার উপরে জজম নাই, ইয়ার উপরে জজম নাই, আলিফ মাদ নাই, এটা হচ্ছে এন্ডিং সাউন্ড, জের যেহেতু এটা হচ্ছে জার। এইভাবে আমরা এই এক্সারসাইজ করব এবং গ্র্যাজুয়ালি এক্সারসাইজ করতে করতে এই যে টেকনিকটা আপনাকে আমি বললাম সেই টেকনিকটা আমরা দখলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এইটা হলো আমাদের কাজ। নেক্সট এখানে অনেক টেক্সট লেখা আছে, আমি টেক্সটটা পাঠিয়ে দিব, আপনারা পড়ে নেবেন। সেই কথাগুলো আমি আপনাকে যে কথাগুলো বললাম এগুলোকে ভাষায় লেখা আছে। হ্যাঁ, আমি এতক্ষণ যে কথাগুলোকে বললাম সেগুলো লিখিত আকারে এখানে দেওয়া আছে। তো এখানে লাইট ভার্সেস হেভি চার্টটার মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা সবাই একটু খেয়াল করে শুনেন। সেটা হচ্ছে এরকম যে এই লাইটের অপশনের মধ্যে একটা বিষয় মনে রাখতে হবে, তানবিনের সাথে আলের একটা শত্রুতা আছে। তানবিন মানে বুঝেন, তানবিন অর্থ হচ্ছিল কোনো একটা ইসমের শেষে, শব্দের শেষে যদি 2টা জবর, 2টা পেশ, 2টা জের থাকে। যেমন ধরেন এখানে আমাদের মুসলিমুন শব্দটা এখানে আছে, এই যে ধরেন মুসলিমুন শব্দটা আছে। এখন এই শব্দটার আগে যদি আল লাগে, ঠিক আছে, এখানে যদি আপনি আল লাগান, আলিফ লাম লাগান, ঠিক আছে, সে বলবে যে এখানে শেষে কোনো অবস্থাতে তুমি এই তানবিন রাখতে পারবে না, এটা কি করবা, সিঙ্গুলার করে দেবে। তাহলে আল মুসলিমুন কোনো সময় হবে না, এটা হয়ে যাবে আল মুসলিমু। ঠিক একইভাবে যদি আপনি এখানে মুসলিমানের আগে যদি আল লাগান, তাহলে কি হয়ে যাচ্ছে, এ বলবে যে না, এটা তানবিন দৌড়াও, তানবিনের সাথে আমার কি আছে, বৈরিতা আছে, সেটা মুসলিম মা হবে। ঠিক আছে, এখন এখানে যদি আপনি এখানে আল লাগান, মুসলিমি, এখানে যদি আল লাগান, এখানে হবে কি, মুসলিমি। মুসলিমি, আল মুসলিমি, মুসলিমি। তাহলে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। তাহলে এইটাকে কি আমরা লাইট বলতে পারি না, এটাকে লাইটের কনসেপ্ট বলা যাবে না। লাইটের কনসেপ্টে একটা অসাধারণ অ্যাপ্লিকেশন আছে, আমরা দেখবো ইনশাল্লাহ, যে লাইট বলা যাবে না যদি আল দিয়ে যদি তানবিন ছুটে যায়, এটাকে লাইট ভার্সন বলবো না আমরা, তখন আমরা বলবো ডাজন্ট ম্যাটার, ইররিলেভেন্ট, প্রযোজ্য না, লাইট কনসেপ্টটা এখানে প্রযোজ্য না। তাহলে সেটা শুধুমাত্র কার ক্ষেত্রে হবে, তানবিনের ক্ষেত্রে। এখন ধরেন মুসলিমাতা, মুসলিমান, এটার আগে যদি আপনি আনেন মুসলিমানে, এটার আগে যদি আল লাগান, ঠিক আছে, আল লাগান, সে কি করবে, এটার নুনটাকে ফেলবে না। এটার আগেও যদি আল লাগান, এটাও নুনটাকে ফেলবে না। এই যে দ্বিবচন, বহু বচন সবগুলোর আগে যদি আল লাগান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই জন্য দেখা যাচ্ছে যে এই আলের বিষয়টা আলাদাভাবে ডিল করতে হবে। খালি তানবিনের সাথে এর ঠুকাঠুকি আছে, অতএব ওইটা আলাদা ইস্যু। তাহলে যতগুলো আল লাগালেন দেখলেন আলের জায়গায় শুধু তানবিনগুলো ছুটে গেল, অন্য ক্ষেত্রে কিন্তু আলের কোনো প্রভাব দ্বিবচন বহু বচনের মধ্যে নেই। তাহলে আল লাগানোর সাথে সাথে যখন তানবিনটা ছুটে যাচ্ছে, এই বিষয়টাকে আমরা লাইট হেভি ভার্সনের মধ্যে আনবো না, তখন আমরা এটাকে বলবো ডাজেন্ট ম্যাটার। যেমন এখানে দেখেন মুসলিমুন চার্টের মধ্যে, শ্রীবাচক চার্টের মধ্যে যদি আমরা এটাকে আলটাকে অ্যাপ্লাই করি, দেখেন আল অ্যাপ্লাই করলাম, সাথে সাথে বলবো যে এখানে তানবিন যদি থাকে তুমি ছুটাও, এখানে পেশ দিলাম। এখানে মুসলিমানের ক্ষেত্রে যদি আল লাগে, তাহলে এখানে বলবো যে তুমি এটা ছুটাও, আমি এখানে এটা ইয়ে করে দিলাম মুসলিম। তারপরে মুসলিমিন, এখানেও যদি আল লাগান, আল লাগান, এখানে মুসলিমা 3 হয়ে যাচ্ছে। এবার দ্বিবচনের ক্ষেত্রে আল লাগান, কোনো চেঞ্জ নাই, দ্বিবচন নাসব যারও কোনো চেঞ্জ নাই,
কিন্তু যখন বহু বচনে লাগাচ্ছেন তখন বলতেছে না তোমার শেষে কি আছে, তানবিন আছে, এটাকে সরাও। ঠিক আছে, তখন এখানে বহু বচনের ক্ষেত্রে এটা মুসলিমু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তখন মুসলিমু হয়ে যাচ্ছে। তখন এটা মুসলিমু হয়ে যাবে। এখানে যদি আল্লাহ গান, এটা মুসলিমই হয়ে যাবে। এরপর একটা হয়ে যাবে আল্লাহ গাবেন মুসলিম। তাহলে এই বিষয়টা কিন্তু আলের বিষয়টা আসছে। তখন এই জিনিসটা যদি আমরা এখন আমাদের এক্সারসাইজ, এখানে আমাদের লাইট ভার্সেল হেভি যে কনসেপ্টটা আছে, এর সাথে সাথে আমরা আমাদের একটা ছোট এক্সারসাইজ শিট আছে। এই এক্সারসাইজ শিটটাতে যদি আপনি দেখেন, এখানেও কিন্তু আমরা এটাকে আলোচনা করতেছি, এটা কি হবে, তাই না? এটাকে আমরা কি হবে সেটা আমরা আলোচনা করছি। তো এখানে আমরা দেখার চেষ্টা করব কি হবে। যেমন এখানে হেভি না লাইট হবে, প্রতিটা জিনিস আপনাকে বলতে হবে এটা ভারী না হালকা। দেখেন এখানে মুআল্লিমি, ইয়ার উপরে জজম আছে। ইয়ার উপরে জজম থাকা মানে হচ্ছে লাইট। এটা মুআল্লিমি, তাহলে এটা লাইট। তারপর দেখেন সাফিনাতি, তার নিচে জের আছে, একটা জের, তাহলে এটা হচ্ছে লাইট। কুলুবিন, কুলুবিন কি দুইটা জের আছে, এটা হচ্ছে হেভি। হাদা ইকা, একটা জবর আছে, হ্যাঁ, এটা হচ্ছে লাইট। তারপরে এটা কি লা ইব্রাতান, তার উপর দুইটা জবর আছে, এটা হেভি। তারপরটা হচ্ছে কি তালিবাতুন, দুইটা পেশ আছে, এটা হচ্ছে হেভি। তাহলে লাইট হেভির বিষয়টা আমরা ইনশাল্লাহ এক্সারসাইজের মাধ্যমে করব। আর ইসমের এই এন্ডিং সাউন্ড, এন্ডিং কম্বিনেশনের বিষয়টা আমরা দেখব ইনশাল্লাহ। এটার মাধ্যমে আমাদের এই এক্সারসাইজগুলো আমরা নেক্সট প্র্যাকটিস সেশন, যেটা ইনশাল্লাহ মঙ্গলবারে আমাদের হবে, সেই প্র্যাকটিস সেশনে আমরা এগুলো একসাথে একটার পর একটা কনসেপ্ট একসাথে আমরা চেষ্টা করব। এর ফাঁকে আপনারা আমাদের টেক্সটটাকে একটু রিভিউ করে নেবেন। রিভিউ করে নিলে আপনি কিছু বুঝবেন, চেষ্টা করবেন। চেষ্টা করার পরে ইনশাল্লাহ আমরা এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমাদের কাছে ক্লিয়ার হবে। প্র্যাকটিসের ছাড়া এটা কোনোভাবে ক্লিয়ার হবে না। আমরা থিওরিগুলো বলতেছি, এখানে টেক্সট আকারে লিখে দেওয়া হয়েছে, তারপরে আমরা সেই থিওরিটাকে এখানে প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের সেশন ব্রেক এখন হবে ইনশাল্লাহ। সেশন ব্রেকের পর আমরা আরেকটা সেশন, ছোট একটা সেশন করবো ইনশাল্লাহ। 10 মিনিটের ব্রেক হবে। ব্রেকের পর আবার আমরা ফিরে আসছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।